আমন্ত্রণ আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আজ আমাদের অতিথি তিনজন। ডান দিকে আছেন একাত্তর টেলিভিশনের বার্তা পরিচালক জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, তারপরে বাদিকে আছেন অধ্যাপক অপু উকিল, সাবেক সংসদ সদস্য এবং যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। সর্ববামে আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, তিনি ধানের শীষ নামক একটি সংগঠনের সম্পাদক। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বলার অপেক্ষা রাখেন আজকে আলোচনার বিষয় একটি টক অফ দ্য টাউন বলেন আর টক অফ দ্য কান্ট্রি বলেন, সেটি হচ্ছে জনাব মাহমুদুর রহমান মান্নার টেলিফোন আলাপ যেটি প্রকাশিত হয়েছে এবং তা নিয়ে অনেক আলাপ আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ এগুলো চলছে। জনাব ইশতিয়াক রেজা, জনাব মাহমুদুর রহমান মান্না নিজের একটি রাজনৈতিক সংগঠনই বলা যায়, ঐক্য প্রক্রিয়া নামে আছে। সাম্প্রতিককালে তিনি নাগরিকদের উদ্যোগে বা সুশীল সমাজের উদ্যোগে রাজনৈতিক সংকট নিরসনের জন্য আরেকটি উদ্যোগের সাথেও যুক্ত ছিলেন, যদিও শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়িয়েছেন। কিন্তু রাজনীতিতে যথেষ্ট সক্রিয়, টেলিভিশনের টক শোতে তো বটেই, ওনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আছে, ছাত্র জীবন থেকে শুরু করলে। কিন্তু টেলিফোন সংলাপে যে কথাগুলো বেরিয়ে এসেছে, তিনি যেসব কথা বলেছেন জনাব সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাতনামা আরেকজন ব্যক্তির সাথে, তাতে করে তাকে আমরা যেভাবে চিনি, যেভাবে জানি, যেভাবে মূল্যায়ন করি, তার সাথে একেবারেই যায় না। এটা অনেকটাই খুব কষ্ট এবং বেদনাদায়ক বলে অনেকেই মনে করেন। আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। আপনি একদম ঠিক কথাটাই বলেছেন যে তাকে আমরা যেভাবে চিনি, তিনি রাজনীতি করেন, কিন্তু তার একটি অন্য ভাবমূর্তিও রয়েছিল যে তিনি অনেকটা সুশীল কিংবা তিনি অনেক বেশি নাগরিক। কিন্তু রোববার দিন ফাঁস হওয়া তার যে কথোপকথন, সেটা নিয়ে তো গত দুদিন ধরে যে আলোচনা সমালোচনা চলছে, এবং যেটি আপনি ট্রান্সক্রিপ্ট আকারে যেটা অনলাইনগুলোতে এসেছে এবং আমরা যেটা শুনেছি পুরোটা 27 মিনিটের একটি, এবং আরও একটি অজ্ঞাত ব্যক্তির সাথে তার খোকা, এবং এটার মধ্যে যেটা ঘটেছে সেটা হলো যে আপনি ঠিকই বলেছেন, তিনি কিন্তু নাগরিক ঐক্য প্রক্রিয়া নামক একটি সংগঠন করেছেন। এটি একটি রাজনৈতিক সংগঠন হলেও তার মধ্যে মানুষ একটু নাগরিক বিষয়াদি দেখতে চেয়েছিল সাধারণ রাজনীতির বাইরে। ফলে প্রথম দিকে যে নাগরিক অধিকার কমিটি যারা উদ্যোগ নিয়েছিল তারা তাকে রেখেছিলেন, কিন্তু তিনি রাজনীতি করেন এবং ডক্টর কামাল হোসেন রাজনীতি করেন বিদায় সমালোচনা ওঠার পরে এই দুজনকে আলাদা রাখা হয়েছিল। কিন্তু তাদের নাম 13 জনের কমিটিতে না থাকলেও তারা কিন্তু ছিলেন তাদের সাথে। ফলে নাগরিক কমিটির যে উদ্যোগটি হয়েছে নাগরিক সমাজের, সেই উদ্যোগটা কিন্তু প্রশ্নের মুখে পড়লো আজকে মাহমুদুর রহমান মান্নার এই কথোপকথনগুলোতে। আপনি যদি দেখেন খোকার সাথে তার যে কথোপকথন, সেখানেও কিন্তু তিনি শেষ পর্যন্ত জনগণের উপরে কোনো আস্থা না রেখে ষড়যন্ত্রের চড়াপথেই তিনি হাঁটার ইঙ্গিত দিলেন। তিনি জেনারেলদের সাথে বৈঠক করার চেষ্টা করলেন। তিনি বিশ্ববিদ্যালয়ে, সবচেয়ে দুঃখজনক, যেই বিশ্ববিদ্যালয়ে উনি দুবার ডাকসুর ভিপি ছিলেন, চাকসুতে তিনি ভিপি ছিলেন, যে রাজনীতির অনেক ছেলে মেয়ে মাহমুদুর রহমান মান্না হওয়ার স্বপ্ন দেখছিল, আদর্শ আজকে তাদের হৃদয়ে রক্তক্ষরণ। আমি সৈয়দ ইশতিয়াক রেজা সহ মাহমুদুর রহমান মান্নার সাথে আমার দীর্ঘদিনের যে সম্পর্ক, তাকে আমরা যেভাবে দেখি, তার যে ভাবমূর্তি, এটা আমাদের কষ্ট দিয়েছে। এবং তিনি সেই ক্যাম্পাসে লাশ ফেলতে চান, ঢল দখল করতে চান। সাদেক হোসেন খোকা অনেক বেশি লজিক্যালি বলতেছিলেন যে দেখেন ছাত্ররা মারামারি করবে, এইটা তো আছে, কিন্তু একই সাথে পুলিশের ভূমিকাটা নিয়ে আমাদের ভাবতে হবে। তিনি তখন বলছে দুই একটা গেল, এবং তিনি পরামর্শ দিচ্ছেন যে আমি অনেক আগে থেকে বলছি হল দখলের রাজনীতি কিন্তু 86-87 সালের পরে বাংলাদেশে আর হয়নি, সরকার পতনের পরে ওই ধরনের হয়নি, 90 এর পরে আর হয়নি। তিনি আবার সেই রাজনীতি ফিরিয়ে আনতে চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে। এইটা অত্যন্ত, আমার ধারণা, রাজনৈতিক জীবনে উনি ডাকসুর ভিপি ছিলেন, জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন, কিন্তু রাজনৈতিক জীবনটা ব্যর্থতায় পরিপূর্ণ। এখন মরিয়া হয়ে গেছেন কিছু একটা পাওয়ার জন্য। তার জন্য তিনি খুব শর্টকাট পথে, অত্যন্ত আমি বলবো যে খুনি পথে তিনি আসলে চলে যেতে চাচ্ছেন ক্ষমতায়। একই সাথে যদি অজ্ঞাত ব্যক্তির সাথে আপনি টেলিফোন সংলাপটি দেখেন, জেনারেলদের সাথে তিনি বসতে চেয়েছেন, সিটিং জেনারেল হোক, রিটায়ার্ড জেনারেল হোক। আমি জানি না সামরিক বাহিনীর আইনে কি বলে, সামরিক বাহিনীর কোনো সদস্য যদি এই ধরনের উদ্যোগ নেয় তার নিশ্চয়ই একটি শাস্তিযোগ্য বিষয় আছে তার আইনে, কিন্তু যে বেসামরিক ব্যক্তি এই ধরনের উস্কানি দেয় তার ব্যাপারে কি কোনো বিষয় নাই? আমার মনে হয় বিষয়টি বিবেচনার ব্যাপার আসছে যে সেই আইনেও কি তাকে, মাহমুদুর রহমান মান্না সোজা কথায় রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন, এবং অপরাধের মাত্রা যাই হোক না কেন তিনি বহু মানুষের কষ্ট দিয়েছেন, এবং রাজনীতির খেলায় শেষ পর্যন্ত তিনিও কিন্তু জনগণের উপর আস্থা না রেখে ষড়যন্ত্রের গলিতে হেঁটেছেন। জি, অধ্যাপক অপু উকিল, সুশীল সমাজের এই উদ্যোগ, সংলাপ এবং সরকারি দলের এবং বিরোধী দলের ব্যাপারে অনেক বেশি সমালোচনা যারা করেন এবং সাহসী বক্তব্য রাখেন,
এর মাঝখানের যেসব রাজনৈতিক অরাজনৈতিক শক্তি এবং ব্যক্তিবর্গ আছেন তাদের মধ্যে অন্যতম তিনি। কিন্তু যেই ষড়যন্ত্রের কথা প্রকাশিত হলো তার এই টেলিফোন সংলাপে, আমরা জানি যে একদিন আগেও প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ভূমিকা নিয়ে স্পষ্ট করে তার কথা বলেছেন এবং বিরোধী পক্ষ যারা এখন আন্দোলনে আছেন, হরতাল অবরোধ করছেন, তাদেরকেও সতর্ক করেছেন। এর একদিন বাদেই তার এই জিনিসটা প্রকাশিত হলো। তার মানে হচ্ছে যে প্রকাশ্যে যে রাজনীতি হয় বা প্রকাশ্যে যে আন্দোলন হয় তার পেছনে অন্য অনেক কিছু ঘটে, তারই একটি নমুনা হয়তো সেটি। কিন্তু যেই আন্দোলনটি এখন হচ্ছে 20 দলীয় জোটের নেতৃত্বে, যেই আন্দোলনের আড়ালে আবার নাশকতা হচ্ছে, যেটি অনেকটা কমে এসেছে, এটি একটি সুখবর। এখন সেই আন্দোলনের সম্প্রসারণ বা তারই একটি কালো অধ্যায় হিসেবে এরকম একটি পরিকল্পনা এঁটেছিলেন হয়তো ওনারা, না জানলে বা আগে ভাগে প্রকাশিত না হলে হয়তো অনেক অঘটন ঘটতে পারত। তো রাজনীতিতে এই ধরনের ষড়যন্ত্রের চর্চার বিষয়টি সম্পর্কে আপনার মতামত জানতে চাই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। একদিন আগেও না, আমাদের 21শে ফেব্রুয়ারির যে আলোচনা সভাটি ছিল সেটি 22 তারিখ বিকালে। জি। তো ওই আলোচনা সভায় আমি ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ করেই বলছিলেন যে যখন ডক্টর কামাল হোসেন এবং মাহমুদুর রহমান মান্না বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলেন, তার আগেই আমাদের সবার মনেই একটি হতাশা ছিল যে আমাদের বাচ্চারা এসএসসি পরীক্ষা দিতে পারছে না হরতাল অবরোধের কারণে। তো মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমরা সবসময় ডক্টর কামাল হোসেন এবং মাহমুদুর রহমান মান্না এরা সবসময় প্রগতির কথা বলেন, বাচ্চারা পরীক্ষা দিতে পারবে না, ওনারা নিশ্চয়ই যখন যাচ্ছেন তখন বেগম খালেদা জিয়াকে অনুরোধ জানাবেন যেন হরতালটি প্রত্যাহার করে নেয়, বাচ্চারা যেন পরীক্ষা দিতে পারে। এটা আমরা মনে মনে ধারণা হয়েছিল এবং একটু উচ্ছ্বসিত হচ্ছিলাম যে হয়তো বাচ্চারা পরীক্ষা দিতে পারবে। কিন্তু যখন দেখলাম যে তারা এবং ওটা আবার দেখালো বেগম খালেদা জিয়ার সঙ্গে তাদের কথোপকথনটা, যে সেখানে সেটি নিয়ে তো আলোচনা হলোই না, বরং তারা বেগম খালেদা জিয়ার খাবার যাচ্ছে না, তার যে বন্দী হয়ে আছে এই বিষয়গুলো তুলে ধরলেন। এটা নিয়ে তিনি খুব দুঃখ পেয়েছেন যে আমাদের সবার মধ্যেই কি পচনশীলতা ধরেছে, বিবেক বলতে কি কারো নাই? যারা বিবেকবান যাদেরকে মনে করতাম সেই বিবেকগুলো কি ভোতা হয়ে গেছে? এবং তিনি মিটিংয়ে আরেকটি কথা বলেছেন যে উত্তর পাড়ার দিকে তাকিয়ে থেকে কোনো লাভ হবে না, কারণ আমাদের এখন যা আমাদের সেনাবাহিনীরা তারা অনেক সচেতন, অনেক তারা অতীতের কাছ থেকে শিক্ষা নিয়ে দেশকে উন্নয়নে ভূমিকা রাখার জন্য কাজ করছেন। এই কথাগুলো শুনে, মিটিংটা শুনে আমি বাড়িতে গিয়ে সংবিধানের সর্বোচ্চ শাস্তির বিধানের কথাটা মনে করিয়ে দিয়েছেন। হ্যাঁ, ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে, এটা উনি বললেন। এটা শুনে আমি বাড়িতে গিয়ে চা খেয়ে আমি ফেসবুকে বসেছি, তারপরে আমি দেখলাম যে ইউটিউবে এই ইয়েটা দেখলাম, মান্না ভাইয়ের বক্তব্যটা। তো আসলে আমি এটাকে একটু অন্যভাবে দেখতে চাই। আমি ইশতিয়াক ভাই যে কথাটি বলেছেন তার সঙ্গে একমত। তিনি মান্না ভাইয়ের প্রসঙ্গে বলতে গিয়ে বিভিন্নভাবে বলেছেন, কিন্তু আমার দৃষ্টিতে যেটা মনে হয় যে আমি দেখেছি যে 2008-এ 29শে ডিসেম্বর নির্বাচনটি হবার পর আমাদের দল আওয়ামী লীগ যখন সরকারটি গঠন করলো, তারপর থেকেই আমরা দেখেছি যে কিছুদিন পরেই বিডিআরের হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটলো এবং সেখানে আমরা রহস্যময় ভূমিকা দেখেছি বেগম খালেদা জিয়ার। তারপরে আমরা দেখেছি তিনি বললেন যে এই সরকারের পায়ে কাঁটা বিছিয়ে দেওয়া হবে, এই সরকারের প্রতিটি পদক্ষেপে কাঁটা বিছিয়ে দেওয়া হবে। তারপরে ওনার ডায়ালগটি ছিল যে সরকারকে লুলা ন্যাংরা বানিয়ে দেওয়া হবে। এবং পরবর্তীতে আমরা দেখেছি হেফাজতকে কেন্দ্র করে ঢাকা শহরে যে মিটিংটি করা হয়েছিল, সেখানে সরকার পতন করবে, সরকার পতন করে কে কোন মন্ত্রী হবে এবং প্রধানমন্ত্রীকে কোন জায়গা দিয়ে দৌড়ে উনি পালাবেন সেই রাস্তাটি ঠিক করা তাদের হয়েছিল। মানিকগঞ্জের জনসভায় দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া একদম প্রকাশ্যে বলেছিলেন যে আরও লাশ চাই, আরও রক্ত চাই, তাহলে আমরা আমাদের এই আন্দোলন সাকসেস হবে। আপনি আপনার অনুষ্ঠানের নামটি দিয়েছেন, আজকে টকশোর যে নামটি দিয়েছিলেন আন্দোলনের আড়ালে, আন্দোলন শব্দটা, হ্যাঁ আলোচনার বিষয়, আন্দোলন শব্দটাই কিন্তু এখন পাল্টে গেছে। আমরা এই আন্দোলন শব্দটাকে কিন্তু আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা এসেছে। সেই আন্দোলন শব্দটাকে এখন যদি আপনি বলেন আজকের এই টকশোতে যে আন্দোলনের আড়ালে, আমি বলবো যে সন্ত্রাসের আড়ালে। আন্দোলন শব্দটা এখন সন্ত্রাসে পর্যবসিত হয়েছে, এটাকে আর আন্দোলন বলা যায় না। তারপরে দেখেন আমি সিরিয়ালি বলি, এরপরে অনেক ঘটনা, প্রতিটি পদক্ষেপে আমরা নাশকতার গন্ধ পেয়েছি। এই টেলিফোন সংলাপে এখানে তো বিএনপির কোনো দোষ আমরা দেখছি না, তিনি বরং বিএনপিকে এই ধরনের প্রেসক্রিপশন দেওয়ার চেষ্টা করেছেন, তাদের সহযোগিতা চেয়েছেন। বিএনপি এই আন্দোলন নাশকতার আড়ালে আরো যে কত কি করছে
এবং তারা যে ষড়যন্ত্র করছে তার একটি উদাহরণ বা একটি প্রমাণ আজকে জাতির সামনে উন্মোচিত হয়েছে। এরকম আরও হাজারো ষড়যন্ত্রের ইউটিউব আগামীতে আপনারা পাবেন। এবং আমরা দেখেছি যে এইটা তো মিথ্যাচার এবং সন্ত্রাস, মিথ্যাচার এবং ষড়যন্ত্র। এর আগে আপনি যদি এটাকে সেপারেট দেখেন, আপনি দেখবেন যে সাদেক হোসেন খোকা তিনি যেন লোক দেন, বিএনপির কর্মীরা যেন যায় মান্না সাহেবের জনসভায়, মানে মান্না ভাই লোক চেয়েছেন তার কাছ থেকে এবং আগে পেয়েছেন, তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এবং বেগম খালেদা জিয়ার সাথে যে সাক্ষাৎ করতে গেলেন সেদিন ডক্টর কামাল হোসেনকে নিয়ে, সেদিনই কি এই প্রেসক্রিপশনটা দেওয়া হয়েছিল কিনা সেটিও আমাদের এখন খুঁজে বের করতে হবে। তা না হলে উনি তো বিএনপির সঙ্গে মিশে কাজগুলো করতে চেয়েছেন, উনি কেন এই কথাগুলো বললেন? কেন? আমি দেখেছি যে সাদেক হোসেন খোকা যতটা না এই ব্যাপারে সোচ্চার, তার চেয়ে মান্না ভাই বেশি সোচ্চার, তিনি আরো বেশি উদ্গ্রীব কত তাড়াতাড়ি মানে এই আন্দোলনটা সাকসেস করা যায়। এবং বলা হচ্ছে যে এই যে বোমা মারা, পেট্রোল বোমা মারা, এটা যেন অব্যাহত থাকে, এটাকে যেন আমি যদি পড়ে শোনাই, দেখেন এখানে আমার কাছে আছে ট্রান্সক্রিপ্টটা, না থাকতেই হবে শিওর, না থাকলে ইউ জাস্ট ডিফিটেড উনি বলছেন। খোকা বলছেন যে আমার মনে হয় আমরা ডিসকন্টিনিউ করতে পারি কিনা ভাবতে হবে, উনি বলছেন না ইউ জাস্ট ডিফিটেড, আপনাদের এটা উইথড্র করার কোনো জায়গা নেই, আর বরং আরো ভালো করে চেষ্টা করতে পারেন, সেটা যদি একটু দুর্বল হয় তারপরেও কিন্তু। তার মানে হচ্ছে যেই আন্দোলনের জন্য বা নাশকতার জন্য বিএনপির সমালোচনা হচ্ছে সেখানে তিনি আরো ইন্ধন দিচ্ছেন। তো সেই জায়গায় বিএনপিকে যদি আপনি একবার নিন্দা করেন, যারা এরকম উস্কানি এবং পরামর্শ দিচ্ছেন ধ্বংসাত্মক ষড়যন্ত্রমূলক, তার তো 3বার নিন্দা করা উচিত না। সেটা অবশ্যই। এবং আপনি দেখেন মান্না ভাই যখন আরাফাত রহমান কোকো মৃত্যুর পরে শোক বইতে স্বাক্ষর করতে গেলেন, অথচ বার্ন ইউনিটে যারা প্রতিদিন মানুষ মরছে পেট্রোল বোমায়, তাদের কাছে যখন গেলেন না, এবং আমরা দেখলাম যে একটি কমিটি গঠন করলেন তারা, এই নাগরিকদের এবং সুশীল সমাজ, এবং তারা সংলাপ করে এই বিভিন্ন জায়গায় চিৎকার করে বেলালেন। তো এর আড়ালে কি বিএনপির সঙ্গে সমঝোতা বা ষড়যন্ত্র থাকবে না? কার জন্য সংলাপ করতে চান? বিএনপির নেত্রীর জন্য। বিএনপির নেত্রীর নির্দেশে যে পেট্রোল বোমা হত্যা হচ্ছে, তাদের জন্য তাদের বিবেকে ছুঁইছে না বা বিবেক কাঁদছে না। কেন কাঁদছে? হচ্ছে সংলাপ এবং ক্ষমতায় যাওয়া। এটি একই সূত্রে গাথা, এটি বিএনপির নাশকতারই একটি দ্বার উন্মোচিত হয়েছে। এবং আরও আমরা এই 1 মাসের মধ্যে আরও কতগুলো আমরা পেয়েছি যে তাদের যে মিথ্যাচার আমরা দেখেছি, যে 6 কংগ্রেসম্যানের যে জাল স্বাক্ষর, এটাও একটি নাশকতারই অংশ। এটা তারা মিথ্যাচার দিয়ে যে জনগণকে বিভ্রান্ত করা। এবং আমরা আরেকটি দেখেছি অমিত শাহ, এবং তার আগেও যদি যা নরেন্দ্র মোদী শপথ নিতে পারে না, বলা হলো যে তাকে ইনভাইট করেছে বেগম খালেদা জিয়াকে। এই যে ধারাবাহিকভাবে যে কাজগুলো করে করে এ পর্যন্ত আসা হয়েছে, তারই একটি এই ইউটিউব। কেন বেগম খালেদা জিয়ার ইউটিউবে আসছে না? তার অডিওটা আমরা পেয়েছি না? তিনি যে কর্মীদেরকে নাশকতার নির্দেশ দিয়েছেন সেটাও আপনি দেখেছেন। তো অডিওটা তো আগেও বের হয়েছে। বেগম খালেদা জিয়ার অডিওটা নিয়ে আপনারা এইভাবে আলোচনায় করেন নাই বা আসে নাই, কিন্তু সেটা ছিল আরও মারাত্মক। এবং তারপরে আমরা এই অডিও পেলাম, আরও অডিও পাবো, ডে বাই ডে আরও মুখোশ উন্মোচিত হবে। ডক্টর শান্ত, এই নাগরিকদের উদ্যোগ 2 দলের মাঝখানে থেকে একটি শুভ উদ্যোগ হিসাবেই অনেকে দেখার চেষ্টা করেছিলেন, যেটা শুরু করেছিলাম সৈয়দ ইশতিয়াকের কাছ থেকে, কিন্তু আস্তে আস্তে তাদের মুখোশ উন্মোচিত হলো এবং একটা পক্ষে চলে গেলেন। এবং এই টেলিফোন সংলাপের মাধ্যমে বোঝা গেল যে শুধু একটি পক্ষেরই না, একটি পক্ষের ষড়যন্ত্র এবং নাশকতার সাথে যুক্ত থাকার পরিকল্পনাটি ফাঁস হলো। তো সেক্ষেত্রে 2 দলের সমালোচনা আমরা অনেকভাবে করি। তৃতীয় যারা শক্তি নানানভাবে আবির্ভূত হন, ভালো ভালো কথা বলেন, তাদের আড়ালে যদি এই থাকে, মানুষের আস্থার জায়গাটা কোথায় থাকবে তাহলে? ধন্যবাদ আপনাকে। আস্থার জায়গা আসলে ধীরে ধীরে আমাদের সংকুচিত হয়ে আসছে। আমাদের মূল আস্থার জায়গাটা ছিল আমাদের রাজনীতি। আমাদের সেই রাজনীতিবিদরা উভয় পক্ষ থেকে বা বিভিন্ন পক্ষ থেকে যেই আচরণ করছেন, এবং যে আচরণ গত কয়েক দশক ধরেই আমরা বলবো পাচ্ছি, তাতে আস্থার জায়গা সংকুচিত হয়ে আসছে। তার মধ্য থেকে সুশীল সমাজের প্রতি যে আস্থার জায়গা ছিল, সেই জায়গাটায় আমাদের মুরব্বী বা অভিভাবক সুলভ যে ফিগারগুলি আগে ছিলেন, যারা উভয় দিকেই দুতিয়ালি করতে পারতেন, কথা বলতে পারতেন, থামাতে পারতেন, সেই মুখগুলো আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে। যারা আছেন তাদেরকেও আমরা নানানভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে আমরা আর সম্মানের জায়গায় রাখিনি। কাউকে শীত কাটা চোর, কাউকে মুইকি হনুরে, কিংবা এই যে নানান রকমের বাজে উপাধি দিয়ে তাদেরকে বিতর্কিত অলরেডি করা হয়ে গেছে।
তার মধ্য দিয়েও যে ক্ষীণ আশাটুকু ছিল, যে উদ্যোগটা ছিল, সেটা আপনারা বলছেন যে মাহমুদুর রহমান মান্নার এই কথোপকথনের মাধ্যমে সেটা নিয়েও প্রশ্ন আছে। মাহমুদুর রহমান মান্না নিজেই আজকে বলেছেন যে কি বলে কোন জিনিসকে কি বানিয়েছেন আপনারা, কিসের কি হেডিং বানিয়েছেন, দেখে আমি খুব অবাক, বিস্মিত এবং দুঃখিত। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে এটা সম্পূর্ণ ভার্সন নাও হতে পারে, সেই সংশয়টা থেকে যাচ্ছে। একটু বলি আপনার উত্তরটা, যেই জায়গাটা এখন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্য গঠন করে তিনি নানান রকমের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত কিন্তু যে সুশীল সমাজের যে উদ্যোগটি, সেটার যে কমিটি হলো, তার মধ্যে কিন্তু ডক্টর কামাল হোসেন বা মাহমুদুর রহমান মান্না ওনারা কিন্তু নেই। যে মুখগুলি আছে সে মুখগুলি কিন্তু তুলনামূলকভাবে এই দুর্মূল্যের বাজারেও গ্রহণযোগ্য। অনেকের কাছেই আমি বলবো, যেমন ওইখানে সাবেক সিইসি শামসুল হুদা আছেন, যিনি আওয়ামী লীগের অত্যন্ত আস্থাভাজন ছিলেন এক সময়, যার নেতৃত্বে 3/4 মেজরিটি নিয়ে আসছেন, যিনি বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করার সঙ্গে যুক্ত ছিলেন এক সময় বলা হয়, সেই লোকই তো প্রধান। তার সঙ্গে ডক্টর শাহদিন মালিক আছেন বা ডক্টর আকবর আলী খান, এদেরকে এখনও আমাদের সমাজে তুলনামূলকভাবে সম্মানের চোখে দেখা হয়। সুতরাং আপনার এই ক্ষীণ আলোটুকুও যদি মাহমুদুর রহমান মান্নার তার ভাষায় খণ্ডিত এবং বিকৃতভাবে উপস্থাপন করা এই কনভারসেশন দ্বারা যদি ওইটাকে টেনে আনেন, মাহমুদুর রহমান মান্না রাজনীতিবিদ এবং একটা প্রশ্ন দিদি ভালো বলতে পারবেন, তিনি কি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত? তিনি তো আওয়ামী লীগের নেতা ছিলেন, সেইখান থেকে এসে তিনি কি পদত্যাগ করেছেন? তিনি কি বহিষ্কৃত? তিনি নাগরিক ঐক্য গড়লেন এবং সেইখান থেকে তার মতো করে তিনি মুভমেন্ট করলেন। এই কনভারসেশনের মধ্যেই তো অজ্ঞাত ব্যক্তির সঙ্গে ওইখানে দেখলাম আমরা এরকম কথা আছে যে এই বিএনপি টিএনপি দিয়ে কিছু হবে না। তো বিএনপির সঙ্গে মাহমুদুর রহমানের যোগসূত্র কোথায়? একজন নেতার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক বা কারোর সঙ্গে সম্পর্ক, সেইভাবে কথা বলা, সেই কনভারসেশন, তার মধ্য দিয়া আপনারা ষড়যন্ত্র খুঁজবেন। এবং দিদি খুব সুন্দরভাবে তুলে আনলেন যে বিডিআর হত্যাকাণ্ডে নাকি খালেদা জিয়ার ভূমিকা রহস্যজনক। বিডিআর হত্যাকাণ্ডের সময় সেই খুনিদেরকে ডেকে নিয়ে আপ্যায়ন করানো, সেইখানে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রীরা নির্বিঘ্নে ভেতরে গিয়ে আবার নিরাপদে তারা ফিরে আসতে পারা, তারপর ওইখানকার স্থানীয় এমপির ভূমিকা, এইসবও তো প্রশ্নবিদ্ধ, নানান বিষয় আছে। ষড়যন্ত্র খুঁজতেই হলে তার সঙ্গে আরেকটা জিনিসের একটু উত্তর দিতে হবে আমাকে, যে কি বললেন যে অমিত শাহর ফোন কিংবা 6 জন কংগ্রেসম্যানের যে সই জাল করা, তার মধ্যে নাশকতা খুঁজছেন। এইরকম মানে ভুল হোক শুদ্ধ হোক, বিএনপি তার অবস্থান থেকে এখনো বলে যাচ্ছে অমিত শাহর ওইটা সঠিক ছিল। আমরা 3 দিন আগে কি দেখলাম, আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটা ইউ পার্লামেন্টারি প্রতিনিধি দল এদেশে থাকা অবস্থায় তারা যে বিষয়ে উদ্বেগ জানিয়ে আসলো, তারা এদেশে থাকতে থাকতে স্টেটমেন্ট দেওয়া হলো যে মানবাধিকার বিষয়ে তাদের কোনো উদ্বেগ নেই। এবং পরের দিন যখন তারা ওই একটা ইংরেজি দৈনিক দেখিয়ে বললেন যে এটা সত্য নয়, আমরা অত্যন্ত উদ্বিগ্ন এবং উদ্বিগ্ন বলেই এদেশে এসেছি, আমরা উদ্বেগ প্রকাশ করেছি, তারপরের দিন আবার সংশোধিত বিবৃতি দেওয়া হলো। এইটা ওনারা প্রতিবাদ করলেন বলে সংশোধিত বিবৃতি দেওয়া হলো, না হলে যেটা বলেছিলেন জেনে শুনেই করেছেন। এর আগে আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে যে ফটো সেশন করে কিংবা ব্রিটেনে গিয়ে ব্রিটেনের নেতৃবৃন্দের সঙ্গে যেই রকম কথা বলেছেন এবং যে স্টেটমেন্ট এসে বাংলাদেশে প্রকাশ করলেন, তারা বাধ্য হয়েছিলেন সেই আবার তাদের ওয়েবসাইটে রীতিভঙ্গ করে ডিসক্লোজ করতে, যে এই সিদ্ধান্ত ছিল লজ্জাজনক। সুতরাং সবকিছুতে নাশকতা খুঁজলে হবে না। বাংলাদেশের রাজনীতির দৈন্যদশা চলছে, এই দৈন্যদশা থেকে আমরা অনেকেই মুক্ত না, অনেকেই এই দৈন্যদশার মধ্যে নিপতিত, এ থেকে উঠে আসতে হবে। শুধু শুধু ষড়যন্ত্র খুঁজবেন, নাশকতা খুঁজবেন, একে অপরকে দোষারোপ করবেন, সেটা না করে আমরা সবাই কি করে এ থেকে উত্তরণ ঘটাতে পারি, আমরা ভালোর দিকে দেশকে নিয়ে যেতে পারি, আমরা নিজেদের ইমেজ বৃদ্ধি করতে পারি, সে কথা বলেন না কেন? দল তো একটা করবেনই, দল করলেই শুধু এক পেশে আপনি ওইভাবে নিজেদেরটা দেখবেন না, আরেকজনকে এইরকমভাবে বকাবকি করবেন বা খারাপ বলবেন, মিথ্যাচার বলবেন, নাশকতার বলবেন, এটি জনপ্রতিনিধি হিসেবে প্রত্যাশিত না। আচ্ছা, আপনার কাছে যে প্রশ্নটি করতে চেষ্টা করেও পারিনি, সেটি বিরতির পরে করব। সেটা হচ্ছে যে মাহমুদুর রহমান মান্নার সাথে সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাত আরেকজন ব্যক্তির কথোপকথনের বিস্তারিত রেকর্ড আপনি শুনলেও বুঝবেন যে এটা খোকা ভাইয়ের গলা, এটা মান্না ভাইয়ের গলা এবং তার ট্রান্সক্রিপ্ট আছে। আমি বলছি যে আপনি নিজে যদি সেটা শুনে থাকেন এবং পড়ে থাকেন, তারপরে মান্না ভাই যদি বলে থাকেন যে এটা বিকৃত করা হয়েছে, সেটা আপনি কিভাবে বিশ্বাস করলেন বা গ্রহণ করলেন সেটা জানবো আপনার কাছে। তার আগে একটা বিরতি নিতে হচ্ছে। আপনারা দেখছেন লেট এডিশন আরএফএল থ্রেড পাইপের সৌজন্যে। বিরতির পরও নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন।
ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন লেট এডিশন আরএফএল থ্রেড পাইপের সৌজন্যে। আমাদের সাথে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, অধ্যাপক ও উকিল এবং ডক্টর শাকাত হোসেন সায়ন্ত। ইশতিয়াক রেজা, জনাব মাহমুদুর রহমান মান্না ফেসবুকে স্ট্যাটাসে যে প্রতিক্রিয়া দিয়েছেন সেটা আমরা জানি। তিনি বলেছেন তার বক্তব্য বিকৃত করা হয়েছে, কিছুটা ডক্টর সায়ন্ত বলছিলেন, কিন্তু তার বক্তব্য একেবারে প্রতিটি শব্দ সহ আমি পড়েছি, আপনিও নিশ্চয়ই পড়েছেন, আমরা অডিওটাও শুনেছি। তো বিকৃতির সুযোগটা কোথায়? এবং যে দুটো বিষয় নিয়ে বেশি সমালোচনা, আন্দোলন সম্পর্কে, আন্দোলনের মানুষ মারা সম্পর্কে, বিশ্ববিদ্যালয়ের লাশ ফেলা সম্পর্কে এবং সেনাবাহিনীর সাথে কোনো এক ধরনের সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে, বিষয়গুলোর মধ্যে কোনো অস্পষ্টতা আছে বা বিকৃতির কোনো সুযোগ আছে? না, মাহমুদুর রহমান মান্নার ফেসবুক স্ট্যাটাসটা আমি দেখেছি। আমি এক কথায় বলবো যে তিনি মিথ্যা কথা বলেছেন, কারণ তিনি যা বলেছেন সেটা ট্রান্সক্রিপ্ট এখন দেশের মানুষের হাতে হাতে, এবং 27 মিনিটের অডিও সংলাপ আমি পুরোটাই শুনেছি। সুতরাং তিনি এখানে কোনো ধরনের খণ্ডিত হয়েছে, বিকৃত হয়েছে এই অভিযোগ করতে পারেন না। মিডিয়াকে দোষারোপ করা, দেখেন, এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে রাজনীতিবিদদের। বাংলা ভাই যখন বাংলাদেশে তাণ্ডব সৃষ্টি করছিল, জামাতুল মুজাহিদিন যখন তাণ্ডব সৃষ্টি করছিল, বিএনপি নেতারা তখন বলেছিল এটা মিডিয়া সৃষ্টি। পরে কিন্তু ঠিকই ধরা পড়েছে যে মিডিয়া সৃষ্টি করে নাই। সুতরাং এইখানেও মাহমুদুর রহমান মান্না চতুরতার সাথে এবং অত্যন্ত নিম্ন প্রজাতির রাজনীতিবিদদের মতন মিডিয়াকে দোষারোপ করার চেষ্টা করেছেন। এটা মাহমুদুর রহমান মান্নার কাছে আরও একটি অপ্রত্যাশিত বিষয়। তার যে সাহস থাকতো, হ্যাঁ আমি এটা বলেছি, তার কাছে সেই সাহসটাই প্রত্যাশা করেছিলাম, সেটা তিনি করেন নাই। যেই দুটো জায়গায় উনি বলেছেন সবসময় যুক্তিপূর্ণ এবং হ্যাঁ, তথ্যভিত্তিক কথা বলেন। যে দুটো জায়গায় তিনি বলেছেন যে আমি এটা বলি নাই, ধরেন আমি এখানে যদি পড়ি ওনার বক্তব্যটা, ধরেন ইউনিভার্সিটিতে একটা মিছিল হলো, ধরেন যা মারামারি বাইরে হচ্ছে, ইউনিভার্সিটিতে মারামারি গেল, দুই তিনটা কি করা যাবে, কিন্তু আপনারা গভর্নমেন্টকে শেক করে ফেলবেন। এর মধ্যে কোনো এমবিগুইটি আছে? হ্যাঁ, মিডিয়া করেছে মান্না লাশ চান, এই জায়গাটা হয়তো উনি বলতে পারেন যে আমি তো লাস্ট চান বলি নাই, গেল দুই তিনটা কি করা যাবে, কিন্তু আপনারা গভর্নমেন্টকে শেক করে ফেলেন, মানে এমনিতে তো মানুষ মরছে। আমি মাস তিনেক আগে বলেছিলাম যে কোনোভাবেই হোক আগে ইউনিভার্সিটির 2-3টা হল দখল করেন আপনারা। কাদেরকে উনি বলেছিলেন হল দখল করতে? এনে বিকৃতির জায়গাটা কোথায়? একই সাথে অজ্ঞাত যে ব্যক্তিটির সাথে কথা হয়েছে সেখানে তিনি ওই আরেকটি জায়গায় তিনি বলেছেন বিকৃতির অভিযোগ, সেটা ডক্টর সায়ন্ত নিজেই পাঠ করেছেন যে বিএনপি টিএনপি কিছু না, আপনি তো পড়েছেনই। সেখানে উনি বলেছেন যে আমি জেনারেলদের সাথে বসতে চেয়েছি, এর অর্থ এই নয় যে আমি কু করতে চেয়েছি। কেউ তো বলেনি তুমি কু করতে চেয়েছো, মিডিয়া তো বলেছে জেনারেলের সাথে বসতে চান তিনি। মানে বিকৃতির কোনো জায়গা নেই, তো কেউ তো বলেনি, উনি নিজের থেকে কিন্তু ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন। মিডিয়ার আপনি যদি সমগ্র শিরোনামগুলো দেখেন, মান্না জেনারেলদের সাথে বসতে চেয়েছে, কোথাও কুয়ের কথাটা কিন্তু লেখে নাই। উনি নিজে বলছেন আমি কু করার কথা বলি নাই, বসতে চেয়েছেন তো, আপনি তো বসতেই চেয়েছেন, ইঙ্গিতটা কি করে? সুতরাং এই প্রেক্ষাপটে যেই কারণে তিনি বসতে চাচ্ছেন, তাদের সাথে কথা শুনতে চাচ্ছেন, উনি কথা বলতে গিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে আরেকটু বাড়িয়ে বলেছেন। উনি বলেছেন যে আমি কু করার কথা বলি নাই, পত্রিকাও তো লেখে নাই, কোনো অনলাইনে তো বলে নাই, কোনো টেলিভিশনে তো বলে নাই আপনি কু করতে চেয়েছেন, সবাই বলেছে আপনি বসতে চেয়েছেন। অর্থাৎ কি নিজের ভেতরে থাকা সুপ্ত বাসনা তিনি নিজেই বের করে ফেলেছেন যে তিনি কি কুয়ের মদত দিতে চান, তিনি জেনারেলের সাথে বসতে চান। তিনি বলেছেন আমি অনেকের সাথেই বসি, হ্যাঁ এরকম বসা আমাদেরও হয়, আমাদেরও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা হয়, জেনারেলদের সাথে দেখা হয়, সচিবদের সাথে দেখা হয়, রাজনীতিবিদদের সাথে দেখা হয়, কিন্তু উনারই বসতে চাওয়া আর আমাদের দেখা হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তিনি কিন্তু অজ্ঞাত স্থান থেকে, আর দুটো জায়গায় উনি মিথ্যে বলেছেন। আরেকটি, সাদেক হোসেন খোকার ফোনটা উনি করেছেন, ওই অজ্ঞাত ব্যক্তিকে ফোনটা উনি করেছেন, তার কাছে ফোন আসেনি। এবং সংলাপের ধরন দেখলে কিন্তু সেটা বোঝা যায় আর কি। আপনি যদি দেখেন তিনি আগে হ্যালো বলেছেন, যে ফোনটা তার দিক থেকে গিয়েছে। জি, আপনার কাছে কি কোথাও কোনো বিকৃতি মনে হয়েছে? আপনি তো সেটা পড়েছেন এবং শুনেছেন নিশ্চয়ই। শান্ত যেটা বলছিলেন যে জনাব মাহমুদুর রহমান মান্না যে অভিযোগটা গণমাধ্যমের উপর চাপিয়েছেন, সবাই তাই করে আর কি, নিজেদের দোষ যখন আসে তখন গণমাধ্যমের উপর দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার বক্তব্যগুলো, কথোপকথনগুলো পড়ে কি আপনার মনে হচ্ছে যে কোথাও কোনো বিকৃতি সুযোগ আছে, বা গণমাধ্যমে যেটুকু এসেছে আর আপনি যেটা নিজে শুনেছেন তার মধ্যে কোনো পার্থক্য দেখেছেন? দেখেন, ডক্টর সায়ন্ত যেটা বলেছে তার অবস্থান থেকে সে এটা বলেছে, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু আজকে এখন আমরা যদি 70-80 দশকের যে বাংলাদেশ, সেই সময়ে মান্না ভাই অনেক বড় মাপের ছাত্রনেতা ছিলেন, সেই সময়ে তার যে দৃষ্টিভঙ্গি সেটা যদি এই সময়েও তিনি প্রয়োগ করেন তাহলে কিন্তু সেই বাস্তবতা নেই। কারণ হচ্ছে আপনি আমার কাছে যেটা জানতে চাইলেন, এটা বিকৃত না খণ্ডিত না অসংলগ্ন ঠিক আছে কিনা, আমি এটা যদি কোনো উত্তর নাও দেই এই টকশোতে, বাংলাদেশের অন্তত 5 কোটি মানুষ তারা ইন্টারনেটে ওই যে ইউটিউব ওটা থেকে নিজ কানে ওটা শ্রবণ করেছে, আমার কথার জন্য কিন্তু বসে নাই। শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্ব ইউটিউবে তারা বারবার শুনে শুনে কি বলেছে আত্মস্থ করছে, কার শব্দ
সেটা তারা নিজেরাই বুঝতে পেরেছে। কাজেই আপনারা আমার এখানে বলার জন্য এটি আর এখন মানে জনগণকে বোঝানোর বুঝতে হবে না আমাদের এই টকশো থেকে, কিন্তু এটা অলরেডি প্রমাণ সাপেক্ষ এবং এটা ইয়ে করেছে। এবং আমি আগেই বলেছি এই অডিও টেপ লন্ডন থেকে যেটি এসেছে সেটি নিয়েও কিন্তু বিএনপি বলেছে না এটা হয়নি, আসেনি, সেটিও ইউটিউবে ঘুরছে। বেগম খালেদা জিয়ার যে ইউটিউব সেই সেটাও ঘুরছে। কনভারসেশনের মধ্যে কিছু কিছু ফাঁক ছিল, গ্যাপ ছিল, বুঝে নিতে হয়, আন্দাজ করতে হয়। সেই তুলনায় কিন্তু এই এটা অনেক কনভারসেশন বা কথোপকথন অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি স্পষ্ট। বেশি এই একটা পরিষ্কার অডিও এবং- টেপ যেটি কিন্তু জি, কমপ্লিট জি, জি। কমপ্লিট এবং সেখানে সরকারকে পতন করাবার জন্য, হটানোর জন্য, সরকারকে নামানোর জন্য সব কথাবার্তাই সেখানে আছে। এবং দেখেন কু করার কথাটা তো আনলেন, এই যে কু করার জন্য মনোবৃত্তি একজন ছাত্রনেতা যাকে আমি আমার নবীন বরণে তাকে আমি গেস্ট করে নিয়েছিলাম মান্না ভাইয়ের বক্তৃতা শোনার জন্য, সকল স্টুডেন্টরা পাগল ছিল, আমি তাকে গেস্ট করে নিয়েছিলাম ছাত্র জীবনে। সেই মান্না ভাই আজকে যে এই রকম কথা বলছেন, তার মনের মধ্যে আর্মিদের নিয়ে কথা বলবার আগ্রহ জেগেছে বা কু করবার কথাটি যেটি ইস্তিয়াক ভাই বললেন, এই রাজনীতির ধারাটা কোত্থেকে এলো? কেন আমাদের ভালো মানুষগুলো আজকে নষ্ট রাজনীতির শিকার হয়ে তারাও এই রকম ষড়যন্ত্রের চক্রান্তে পা দিয়ে মানুষের কাছে আজকে না, যেটা আপনি বলছিলেন প্রধানমন্ত্রী বরাদ দিয়ে আপনি বলছেন যে সেই বাস্তবতার সেই সুযোগ নেই, এটা নিশ্চয়ই মাহমুদুর রহমান মান্নার মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি বলছেন। মরিয়া, তিনি হ্যাঁ, মরিয়া। তো সেক্ষেত্রে উনি ওরকমটা ভাবেন বা ওরকম একটা ফাঁদে যদি আমি ধরি, অজ্ঞাত ব্যক্তিটি ফাঁদ পেতেছেন, সেই ফাঁদে উনি পা দেন কি করে, সেখানে সম্মতি দেন কি করে, এটা জেনে যে বাস্তবতাটা কি আমাদের। না, আমি সেটাই বললাম যে বাস্তবতা তো নাই, এইগুলোর এই যারা এটা করছেন জনসমক্ষে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। টকশোর কথা বললেন না, টকশোর বিষয়টা এখানে এসেছে। আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সত্যি কথা, উচিত কথা কিন্তু উনি বলে ফেলেন, উনি কিন্তু কিছু ঢেকে রাখেন না। বাংলাদেশের জনগণকে মনে করেন ওনার ফ্যামিলির মেম্বার, সবার কাছে কিন্তু সব কিছু শেয়ার করেন। এটা নিয়ে অনেক কথা হয়েছে, যেমন আমার ভাই ডক্টর সায়ন্ত এটা বললেন যে অনেককে শ্বেতকাটা চোর বা টকশোর ব্যাপার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সময় সমালোচনা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে সমালোচনাটা সঠিক ছিল সেটা আজকের এই কনভারসেশনে চলে এসেছে যে আমরা টকশো ডমিনেট করছি। ক্লিয়ার? সেটাই কি ঠিক কিনা? উনি সেটা- যেটা দাবি একজনকে করেছেন, দিয়ে সবাইকে মূল্যায়ন একজনকে করবেন? দিয়ে এতগুলো টেলিভিশনের এতগুলো এখন- টক শো হয়, এত এখন হয়তো বক্তা, এত আজকে বক্তা হয়তো- গেলে সেখানে উনি একা কিভাবে তিনি ডমিনেট উনি করেন? কিন্তু এখানে একটা কনটেক্সট রচনা করেছেন। উনি বলেছেন, উনি কয়েকজনের নাম নিয়ে আপনি একটু পড়ে শোনান। নাম ইস্তিয়াক নিয়েছেন, ভাই। নাম নিয়ে বলেছেন, যেমন নুল কবিরের নাম নিয়েছেন, নামটি নিয়েছেন, তারপরে ওই যে রুমিন। ইয়াহাদের মেয়ে রুমিনের কথা বলেছেন, পারভেজের কথা বলেছেন, 5-7 জনকে তিনি তৈরি করছেন, তারা বিভিন্ন টেলিভিশনে যাচ্ছে, সব জায়গায় গিয়ে কথা বলতে। এটা ওনার বক্তব্য। জি। বিএনপি তো আর বলছে না যে না, ওনার বক্তব্য, যেহেতু মাঠে ময়দানে রাজনীতি নেই, আমি সংসদও সেভাবে নেই। নিশ্চয়ই তার বক্তব্য সাবস্ক্রাইব করবে না, কিন্তু এটা না, কেন মাহমুদুর রহমান করবে? মান্নার বক্তব্য। কেন করবে? তিনি তো বিএনপির কেউ না। তার মানে কি রাজনীতি, মানে এই যে ষড়যন্ত্রগুলো বা এই ডমিনেট প্রক্রিয়ায় জনগণের কাছে মেসেজ তুলে ধরা টকশোর মধ্য দিয়ে সরকারের অ্যাগেনস্টে, সেটা সেই ওয়াশিংটন টাইমসে যখন চিঠি লেখা হয়েছিল, বিএনপির নেত্রী যখন চিঠি লিখে বাংলাদেশের সেই 71কে স্মরণ করিয়ে দিয়ে ড্রোন হামলা চালাবার জন্য আমেরিকাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন থেকে এই ষড়যন্ত্র চলছে। সরকার স্টার্ট করেছে যখন তার যাত্রা, তখন থেকে এই ষড়যন্ত্র চলছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে এই সন্ত্রাসের সমর্থনে, এই ষড়যন্ত্রের সমর্থনে বাংলাদেশের 1% লোকও নাই তাদের সঙ্গে। আপনাকে সায়ন্তর হেল্পের জন্য আমি বলতে পারি একটা কথা। দেখবেন উনি খোকা সাহেবের কাছে লোক চাচ্ছেন, লোক নিয়েছেনও আগে, এটা উনি বলেছেন যে আপনি সাপোর্ট দিয়েছেন, আগেও করেছেন, আর করবেন আশা করছি। আর উনি বিএনপিকে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন যে আমি গ্রুমিং করছি, তার আগে বিভিন্ন চ্যানেলে কথা বলতে হবে, পুরো জিনিসটা। তবে আমি আপনার কাছে শুরু করব, এরপর একটা বিরতিতে যাব, যে যেহেতু আমাদের মাঠে ময়দানে রাজনীতি নেই, সংসদেও সেই অর্থে রাজনীতি নেই, টকশোতে পক্ষে বিপক্ষে, সরকারের পক্ষে বিপক্ষে কিছু কথাবার্তা, যুক্তিতর্ক উঠে আসে, সেইখানটার সুযোগটা নেওয়ার কথা তিনি বলেছেন। এটাতে তো খারাপ কিছু দেখি না। না, আমি অপু দিয়ে আমার খুবই রেসপেক্টেবল মানুষ, এই যে বলছেন, যেমন এইখানে আমরা 4 জন আছি, আপনি এখানে মডারেটর হলো, আপনি নিজেও কিন্তু টকশোতে বক্তা অতিথি হয়ে যান বিভিন্ন জায়গায়। এখন এই 4 জনের মধ্যে আমরা যে যাচ্ছি, 4 জনের মধ্যে কাকে আপনি বলবেন যে ওই শীত কাটা চোর? কেউ কি আমরা মানবো?
তা না। আপনি ওই তো, মাহমুদুর মত রহমান মান্না প্রকাশের যদি বলে থাকেন জি, সবচেয়ে যে কার্যকর আমি জায়গা এটা। কাউকে কাউকে তৈরি করছি, সেটা তো আমি বলবো ভালো। উনি যদি টকশোতে কথা বলার জন্য যোগ্যতর কাউকে তৈরি করেন, প্রমোট করেন, সেটা তো ওই রাস্তায় মারামারি করার থেকে রাস্তায় গিয়ে ওই যে আজকে জি। আপনাদের নেতা ছাত্রলীগের সেক্রেটারি তিনি বলে দিলেন যে মাহমুদুর রহমান মান্নাকে যেখানে পাওয়া যাবে সেখানেই ধোলাই। উনি বলেছেন এই বিএনপির জন্য তৈরি করছেন। না না না, আমি বলি যে যেখানেই বিএনপির জন্য যদি তৈরি করা হয়, সেটা তো আমি না, বলবো দেশের রাজনীতির গুণগত টকশোতে মান তৈরি রাজনীতিক হবে। কথা বলা এবং তার জন্য লোক তৈরি করা তৈরি দোষের করা। কিছু না, Dominate, নাশকতা দোষের এবং কিছু এই না। ধরনের ষড়যন্ত্র কিন্তু নিশ্চয়ই অনেক ভালো মাহমুদুর কাজ রহমান সেটা। মান্না যদি কাউকে ওই যে এইটা আমি বলছি যে এটা আপনি বারবারই বলছেন যে আমি বলছি যে বিকৃত, আমি বলিনি, আমি বলছি মাহমুদুর রহমান হ্যাঁ, মান্না তিনি যে দাবি করেছেন, সেটা এবং কতটা যৌক্তিক? এইটা সরকারের দায়িত্ব এখন, যেহেতু প্রথম কথা হলো এটা ডিসক্লোজ করলো কারা, এটা ডিসক্লোজ এইভাবে কারো কথোপকথন করার রাইট থাকে কিনা বা কোন পর্যায়ে করা যায়। আমরা এর আগে দেখেছি যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তিনি একজন বিচারপতির স্কাইপ সংলাপ প্রিন্ট করার কারণে তিনি আজকে জেলে, তার পত্রিকা বন্ধ। এর আগে আরও দু একজনের বেলা এরকম হয়েছে, ব্লগারদের কথা পত্রিকা আসার জন্য সেটা হয়েছে। কিন্তু আজকে এটা যে আসলো, এইটা আসলে নিয়মটা কি? আপনারা গণমাধ্যমের লোক, আপনারা আশা করি এটা বলবেন যে কোন পর্যায়ে কি হলে এর আসলে সীমারেখাটা কি, যে এইটা প্রকাশ করা যাবে কি যাবে না। এটা তো সরকারের উচিত ছিল তাদের গোয়েন্দাদের মাধ্যমে এটা তদন্ত করা, সত্য হলে ব্যবস্থা নেওয়া। এবং এইখানে মাহমুদুর রহমান মান্না যেটা আসছে, যদি এটা সত্য হয় অত্যন্ত নিন্দনীয় এবং তার বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। কিন্তু তার মানে এই নয় যে তাকে যেখানে পাওয়া যাবে সেখানে ধুলাই করা হবে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক যেই ঘোষণা আজকে দিলেন, এই রাজনীতি ভালো রাজনীতি না, প্রতিহত রাজনীতি, অবাঞ্ছিত রাজনীতি, যেখানে পাওয়া যাবে ধোলাইয়ের রাজনীতি, এটা রাজনীতি না। বরং এই সংলাপের জন্য লোক তৈরি করেন। যদি মাহমুদুর রহমান মান্না খারাপও করে থাকেন, এই কনভারসেশন করেছেন, কিন্তু যেই চারজন লোককে যদি তৈরি করে থাকেন কথা বলার জন্য, আমি তো মনে করবো এটা শুভ উদ্যোগ। এটা তার আপনারাও তৈরি রাজনৈতিক করেন, আমাদের সবার কর্মকাণ্ডের উচিত। অংশ। জি, আমরা আরেকটা বিরতি নিতে চাই, এটাই শেষ বিরতি। আশা করছি এরপরও আপনাদেরকে সাথেই পাবো। লেট এডিশন দেখছেন এসএটিভিতে আরএফএল থ্রেড পাইপের সৌজন্যে। ইশতিয়াক রেজা, যে প্রশ্নটি ডক্টর শান্ত তুলেছেন যে এই টেলিফোন কনভারসেশন বা ফোন আলাপটি প্রকাশ করা, কে কারা কিভাবে কোত্থেকে প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত আমরা সেটা জানি না, কিন্তু প্রকাশিত যেভাবেই হোক, সেই সংশ্লিষ্ট আইন কানুন যাই থাকুক না কেন, এই ধরনের একটি ষড়যন্ত্রের পরিকল্পনা প্রকাশ করাটা মধ্যে কি জাতীয় বা দেশের স্বার্থ আছে কিনা? অবশ্যই। দেখেন, আজকে পৃথিবীটা যে জায়গায় আজকে প্রযুক্তির কারণে বিলং করছে, সেখানে কিন্তু কোনো কিছু আর গোপন থাকে না, কোনো না কোনোভাবে কোনো না কোনো মাধ্যমে সেটি চলে আসে। সুতরাং এইখানে কে প্রকাশ করলো, কারা করলো, সবচেয়ে বড় কথা এটা আসতোই। আপনি যদি আমাদের যে সাবেক মন্ত্রী ছিলেন আব্দুল লতিফের বক্তব্য খেয়াল করেন, টাঙ্গাইল সমিতি নিউ ইয়র্কের একটি ঘরোয়া বৈঠকে তিনি কিছু কথা বলেছিলেন, যেটি কোনো রাজনৈতিক সমাবেশ ছিল না, সেখানে কোনো সাংবাদিক থাকার কথা ছিল না। কেউ একজন মোবাইলে সেটি ধারণ করে সামাজিক মাধ্যমে দিয়ে দিয়েছে এবং সবাই সেটি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। যদি সেটা এন্টারটেইন হতে পারে, মাহমুদুর রহমান মান্নাটা তো আরও বেশি গুরুতর, কারণ তিনি দেশ নিয়ে কথা বলেছেন, বর্তমান আন্দোলন নিয়ে কথা বলেছেন। এবং একটা কথা কি, যদি মাহমুদুর রহমান মান্নার এই বিষয়টি প্রকাশ না হয়ে তাকে যদি ধরা হতো বা কোনো কারণে তাকে আইনের মুখোমুখি করা হতো, তখন কিন্তু সকল সুশীল সহ ডানপন্থী, প্রতিক্রিয়াশীল, বামপন্থী সব এক হয়ে যেত যে বাংলাদেশে কথা বলার আর জায়গা থাকছে না। এটার মাধ্যমে কিন্তু অন্তত এটুকু প্রমাণিত হলো যে তাদের আসল চরিত্রটা কি। তারা যে উপরে উপরে অত্যন্ত সুশীলীয় একটা চেহারা বিরাজ করে, কিন্তু ভেতরে ভেতরে অন্ধকার গলির পথে হেঁটে ক্ষমতায় যেতে চায়, সেইটা কিন্তু পরিষ্কার হলো এটার মাধ্যমে। আপনি যদি এই পুরো বক্তব্যটা দেখবেন যে সাদেক হোসেন খোকাকে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি লজিক্যাল। তিনি কিন্তু অনেক ন্যায়নিষ্ঠভাবে কথা বলার চেষ্টা করেছেন, তিনি এক্সস্ট হওয়ার কথা বলেছেন, তিনি আন্দোলনের বিকল্প কিছু ভাবার কথা বলেছেন। এবং মাহমুদুর রহমান মান্নার এই প্রস্তাবগুলো সম্পর্কে তিনি যে জবাবগুলো দিয়েছেন সেটা অনেক বেশি দায়িত্বশীল এবং জানমালের ক্ষতিতে কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন, কিন্তু মান্না সাহেবের ভিতরে কোনো উদ্বেগ নাই। তিনি বলছেন যে মানুষ তো এমনিতেই মরছে, সেই মানে বিশ্ববিদ্যালয়ে 2-4 জন জীবন গেলে কি যায় আসে, সেটা যেটুকু বলতে চেয়েছেন যে এটার একটা অন্য কোনো বিকল্প চিন্তা করা যায় কিনা কেন্দ্রীয়ভাবে ভাবা হচ্ছে, সেখানে
তিনি চাপ সৃষ্টি করেছেন যে না এইটাকেই আপনাদের কন্টিনিউ করে যেতে হবে, কারণ মানুষ পেট্রোল বিমানটাকে গ্রহণ তার করেছে। আরেকটি পর্যবেক্ষণ ছিল যে এই পেট্রোল বোমা দিয়ে মানুষ মরছে, হরতাল অবরোধের কারণে মানুষের কষ্ট হচ্ছে, তারপরও নাকি মানুষ আন্দোলনের সেটাই প্রতি বিরূপ উনি হচ্ছে বলেছেন না যে বা এতগুলো লোক পেট্রোল বোমা মারা গেল কিন্তু মানুষ পেট্রোল বোমার বিরুদ্ধে কিছু বলছে না, এটা কি আশ্চর্যজনক এটা কি কথা? বাস্তবতা বাংলাদেশের এখন? কিন্তু সাদেক হোসেন খোকার বক্তব্য কিন্তু অন্যরকম। খোকা বলছেন আমার মনে হয় মুভমেন্টের একটি বিকল্প কিছু ভাবতে পারি আমরা। উনি বলছিলেন কিন্তু উনি ভাবতে পারেন না। তাহলে এই যে বিবেককে আমরা এতদিনে যেভাবে দেখেছি, হঠাৎ করে এরকম অবস্থা হয়ে যাওয়ার কি কারণ থাকতে পারে, ছোট করে যদি বলতেন? হতাশা। উপদি আপনার কি মনে হয়? আমরা কিন্তু বারবারও বলছি মাহমুদুর রহমান মান্নাকে আমরা যেভাবে দেখি এবং আমরা সবাই যেভাবে এরই মধ্যে মন্তব্য করেছি তার সাথে কোনোভাবেই যায় না। শুধুমাত্র হতাশার কারণে কি একটা মানুষ এতটা চরমপন্থায় চিন্তা করতে পারেন, ভাবতে পারেন? আমি জানি না কিসের হতাশা, কেন হতাশা? রাজনীতিতে তার অবস্থান এবং অর্জন, উনি দুবারের জনপ্রিয় ছাত্র নেতা, কিন্তু রাজনীতিতে তার কোনো সাফল্য নেই। না, এটা আমি মানতে রাজি না। এই কারণে প্রথমত অনেক মেধাবী মানুষ, সফল মানুষ, মান্না ভাইকে আমি একজন রাজনীতিবিদ মনে করব, তাকে আমি সুশীল মনে করব না। সুশীলের সংজ্ঞাটা কি সেটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারিনি, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে। তিনি একজন রাজনীতিবিদ, তিনি যখন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সুশীল না হোক, বড় দুটি দলের মাঝখানে থেকে বড় দুই দলে ভালো মন্দ নিয়ে কথা বলে মানুষকে একটি নতুন পথ দেখাবার উদ্যোগটাই তিনি নিয়েছিলেন। না, বড় দুই দলের ভালো মন্দ নিয়ে কথা বলেন নাই, লাস্ট পর্যায়ে তিনি একটি দলের ভালোর জন্যই কথা দিকের বলেছেন। কথা, কিন্তু অনেক দিন ধরে আমরা দেখেছি বেশ সরব তিনি দু দলের ব্যাপারেই, এবং তৃতীয় একটি রাজনৈতিক ধারা তৈরির চেষ্টা তিনি তার করেছেন। হতাশ হবার তো কিছু নাই। একটা বড় দলে অনেক একটা বড় পোস্টে তিনি ছিলেন, হয়তো এখন নাই কোনো কারণে, আবার হয়তো যাবেন। তো রাজনীতির নিজে একটা তখনও কিন্তু সংস্কারপন্থী হওয়ার এবং দলীয় নেত্রীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগটাই এসেছিলেন। এখন সামনে তিনি একটা দলও তো খুলেছেন, সামনে হয়তো হতেন, কিন্তু একজন রাজনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞান বলে যে একজন রাজনীতির দর্শক তারা প্রতিদিনের সময়টা নিয়ে হিসাব করে, প্রতিদিনকে নিয়ে ভাবে, কিন্তু একজন রাজনীতিবিদ তিনি কিন্তু পরবর্তী ইতিহাস প্রজন্ম নিয়ে ভাবে, কারণ অনেক দূরদর্শী হতে হয়। আসলে মান্নার কিন্তু আন্না হওয়ার সুযোগ ছিল না, একদিন তাকে জনগণের কাছে ভোট চাইতে যেতে চেয়েছিলেন বলে অনেকে মনে করেন। সে কারণে একজন রাজনীতিবিদ এবং সুশীল যেটা আপনারা বলছেন তার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, এবং মান্না ভাইকে আমি রাজনীতিবিদ মনে করব, আমি সুশীল মনে করছি না। সেই দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতিবিদ হিসেবে তিনি তৃতীয় একটা অবস্থান তিনি হতাশ হবার কোনো কারণ নাই। কারণ তার আওয়ামী লীগ ৭৫-এর পরে ২১ বছর তো রাজনীতির বাইরে ছিল। আওয়ামী লীগের কোনো নেতা কি হতাশ হয়ে কোনো এইরকম ষড়যন্ত্রে নিজেকে নিমজ্জিত করেছিল? তাহলে কেন আপনারা বলবেন যে হতাশের কারণে? এটা হতাশ না, এটা ষড়যন্ত্রের একটি পার্ট। হতাশ হয়ে এইরকম হয়েছে সেটা বললে কিন্তু এই জিনিসটাকে আরো হালকা করা হয়। একজন রাজনীতিবিদ হতাশ হবেন, তাহলে রাজনীতিতে পোস্ট থাকবে, পজিশন থাকবে না, ক্ষমতায় যাবে না জনগণের সঙ্গে, তারপরেও কাজ হাসি মুখে কাজ করতে হবে। এখন বিএনপি যেটা করছে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য পেট্রোল বোমা দিয়ে মানুষ মারছে, সেই রাজনীতির সম্পৃক্ত হয়ে মান্না ভাই যদি সেই দিকে ঝুঁকে যান, তাহলে আপনি এটা হতাশার কারণে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আওয়ামী লীগ কি মান্নার ব্যাপারে তার অবস্থান পরিষ্কার করেছে? সে কি তাহলে আছে না নাই? এটা জিজ্ঞেস করলাম। বহিষ্কৃত কেন করতে? আমরা দেখেছি যে টেলিভিশনে না আওয়ামী লীগের কি দায় পড়েছে এটা ক্লিয়ার করার জন্য? নিশ্চয়ই দলের একটা দায় আছে না যে এই লোকটি আমাদের নাকি তিনি নিজেই একটি যখন রাজনৈতিক সংগঠন বা মঞ্চ তৈরি করেছেন অটোমেটিক্যালি ওই দল থেকে তিনি আওয়ামী লীগই তাকে দিয়ে খেলাচ্ছে? আওয়ামী লীগ তাকে দিয়ে খেলাচ্ছে কি দলের নেতা আওয়ামী লীগ তার বিরোধিতা করছে, সুতরাং তার জায়গাটা পরিষ্কার করা দরকার না। আওয়ামী লীগ তাকে নিয়ে মানে সাদেক হোসেন সাহেব দিবে, বিএনপির কর্মী সাপ্লাই দিবে। 2008 এর আমাদের দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব এটি পরিষ্কার করা। উনি তো আগে আমরা টেলিভিশনে দেখতাম আওয়ামী লীগ নেতা লিখতেন, জি উনি নিজেও বলছেন না আওয়ামী লীগ যখন দল করলেন তখন থেকে আর লিখেন না। তো এটা তো আওয়ামী লীগের দায় পড়ে নেই, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে, আমি এই আবারও বলছি, এর আগেও বললাম যে শুধুমাত্র হতাশ হয়ে, এই হতাশ শব্দটা দিয়ে এই এত বড় একটা জিনিস ঢেকে রাখবার কোনো উপায় নাই। এখানে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র, জাতীয় ষড়যন্ত্র, এবং যার কারণে আজকে বিএনপি যেটি করছে সেটিরই একটি অংশ, এবং যে কারণে আজকে বাংলাদেশের মানুষ আজকে জিম্মি হয়ে আছে। পেট্রোল বোমা বলেন, আর এই টেলিফোন এই যে লাশ, বিশ্ববিদ্যালয়ের লাশ, এই লাশ আর আগুনে পোড়া লাশ, সেখানে তফাৎটা কোথায়? দুই লাশের তো একই শাড়ি এবং একই সম্পৃক্ততা। এই পুরা নাশকতার ছক
আরো অনেক বড়ভাবে আঁকা আছে, সেইখান থেকে আমরা একটু অংশ মাত্র বাংলাদেশের জনগণ জানতে পেরেছে। আরো সকলকে সচেতন হয়ে এইগুলো উদ্ঘাটন করতে হবে। ডক্টর শান্ত, আপনি বলছিলেন যে এই টেলিফোন কনভারসেশন প্রকাশ করার ক্ষেত্রে যেটা রেজা বলছিলেন যে আমরা এখনো জানি না, কিন্তু এটি প্রকাশ না হলে পরে এরকম একটি ষড়যন্ত্রের পরিকল্পনা বা চিন্তা ভাবনার বিষয়টা তো মানুষ জানতে পারতো না, বা জনাব মাহমুদুর রহমান মান্না যেই প্ল্যাটফর্ম থেকে যে কাজ করছিলেন, আবার সুশীল সমাজের অংশ হয়ে আবার উদ্যোগ নিচ্ছিলেন, তার আড়ালে তিনি কি করছিলেন সেটা কি মানুষ জানতে পারতো? আসলে এই যে জানতে পারতো না, জানতে পারা খুব জরুরি ছিল। আমাদের মধ্যে এই যে প্রশ্নবোধক চিহ্ন বা এই সন্দেহ কেন, কারণ হচ্ছে আমরা রাজনীতি করি, আমরা এগুলি নিয়ে এতদিন ধরে দেখে আসছি শুধু রাজনীতি করতে প্রকাশ হয়, কয়েকদিন আলোচনা হয়, রাজনৈতিক ফায়দা লুটবার চেষ্টা করা হয়, কিন্তু সত্যিকার দোষীকে তার এটা শেষ পর্যন্ত বিচারে কি হলো সেই রায় আমরা দেখতে পাই না, কিছুই বুঝতে পারি না। সে কারণে তবে আমি মনে করব যে যেটা প্রকাশ হয়েছে এটা যদি সত্য হয় সেটা তদন্ত করে সত্যিকার অর্থে উনি দোষী হলে তাকে বিচারের আওতায় আনা উচিত। প্রকাশিত হয়েছে এই সত্যতা নিয়ে আপনার সন্দেহটা কেন? এই সত্যতা নিয়ে সন্দেহ কারণ যিনি এর সঙ্গে যুক্ত তিনি এখন তিনি কিন্তু বলেননি যে এই কনভারসেশন তার না, বলছেন তিনি বলেছেন যে এই সংলাপ তার, কিন্তু বিকৃতি। না না, উনি বিকৃতিও বলেন নাই। হ্যাঁ বলছেন, বিকৃতি উনি বলেছেন, উনি মিন করেন নাই, তা বলতে চেয়েছেন। না বলছেন যে কোন জিনিসকে কি বানিয়েছেন আপনারা, সেটাই তো বিকৃত। উনি যা বলতে চান না সেটা বলা হয়েছে। আপনি যখন 27 মিনিট 32 মিনিট বা 42 মিনিট কথা বলবেন, আমি যেটা বলছি যে হ্যাঁ, যখন সংবাদ তৈরি করা হবে সব যতটুকু প্রকাশিত হয়েছে সেটা সত্য হয়ে থাকলে তার ভিত্তিতেই আমি বলছি তদন্ত করে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে এটা আইনের আওতায় আনা উচিত। তবে এটা নিয়ে যাতে রাজনীতি না হয়, এবং এটাও আমি বিশ্বাস করি, আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুদিন এই টকশোতে 2-4 দিন আলোচনা হবে, তারপর এটা চলে যাবে, হয়তো এটা নিয়ে আমরা আরো কথা বলার সুযোগও পাবো। আমি আরেকটা বিষয়ে অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনার দৃষ্টি আকর্ষণ করবো। আমি প্রথমেই খুব দুঃখ প্রকাশ করছি, সমবেদনা জানাচ্ছি যে এই সময়ে গতকাল একটা লঞ্চ ডুবিতে 69 জন মানুষ, তারাও সাধারণ মানুষ, তারা কে রাজনীতি করেন, কোন রঙের কোন বর্ণের আমরা জানি না, এই রকম মানুষগুলি এই যে তারা কি খুন হলেন, হত্যা করা হলো, নাকি এটা ন্যাচারাল ডেথ, কোনটা বলবেন আপনি? এইরকম বারবার হয়েছে। আমাদের এর দায়িত্বে যে নৌমন্ত্রী, দুর্ঘটনা সেটা একটা, আমি বলবো একটা হত্যাকাণ্ড। কারণ হচ্ছে রাষ্ট্রের অবহেলার কারণে, এটা শুধু আজকের মন্ত্রীর কথাই বলবো না, এই সরকারের কথাই আমি বলছি না, রাষ্ট্রের অবহেলার কারণে দীর্ঘদিন ধরে এরকম বড় বড় দুর্ঘটনা হচ্ছে। আমাদের নৌমন্ত্রী আছেন এখন যিনি, তিনি খালেদা জিয়ার অফিসের পানি গ্যাস বন্ধ না করে, ইলেকট্রিসিটি বন্ধ না করে এইরকম দুর্ঘটনায় মানুষ মৃত্যু কি করে রোধ করা যায়? ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি, ইট ইজ হিজ ডিউটি। দেশের মানুষের ট্যাক্সের টাকায় তিনি বেতন পান, তিনি দায়িত্বপ্রাপ্ত, তিনি আমাদের সবার মন্ত্রী। আমরা মনে করি শুধু তদন্ত কমিটি, শুধু দিদি একটু শেষ করি, শুধু তদন্ত কমিটি করা এবং সেই তদন্তের রায় কোনোদিন আলোর মুখ না দেখা, এই যে আমরা সুন্দরবনের এটা দেখলাম, তার বিচারহীনতা এবং তারা আত্মপক্ষ আর আমাদের মন্ত্রীরা এত বেশি, ওনাদের কি আসলে আমি ভাষাটা বলতে চাচ্ছি না, লজ্জা শরমের জায়গাটা কোথায়? পদত্যাগের কথা পর্যন্ত কেউ বলেন না যে আমি ব্যর্থ হয়েছি, এই মানুষগুলোকে বাঁচানোর অধিকার, অথবা এরপর থেকে এত বড় ঘটনা ঘটলে আমি দায়িত্ব নিব। লঞ্চ দুর্ঘটনা বিএনপির সময় হয়েছে, আমি তো বলছি যে সব সময় হচ্ছে, সব সময় হয়েছে। এখন দেখেন বিএনপির সময় যখন হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ওখানে ছুটে গিয়েছে, নিজেদের দল থেকে তদন্ত কমিটি করেছে, সহায় মানে তাদেরকে সাহায্য করবার জন্য ছুটে গিয়েছে। অথচ এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আছে, এই 6 বছরে প্রাকৃতিকভাবে অনেক ধরনের দুর্যোগ এসেছে, কোন একটি দুর্যোগে কোন বিএনপির একজন নেতা সেখানে গিয়ে কেন উপস্থিত হন নাই, কেন নেতাকর্মীরা যান নাই? মাওয়ায় পিনাকে গিয়েছিল দিদি, দিদিকে মনে করিয়ে দেই, দিদি একটু মনে করিয়ে দেই, পিনাকে প্রতিনিধি দল গিয়েছিল, ওই যে রেজা ভাইকে জিজ্ঞেস করেন, নাজমুল ভাই মনে থাকার কথা, বিএনপি থেকে একটি আপনারা তো মনে রাখবেন না, বিএনপি একটা তদন্ত কমিটি করে বলুক যে সরকার এই অন্যায় করেছে, তাদের পক্ষ থেকে কেন একটা সাম্প্রতিককালের সবচেয়ে বড় দুর্ঘটনা পিনাক মাওয়ায়, সেখানে বিএনপি প্রতিনিধি দল গিয়েছে, তো কথা বলতে না মানে যাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে কিছু নেতা গিয়ে একটা তদন্ত কমিটি করুক যে এটার কি, তারা এটা রিপোর্ট করে জাতিকে জানাক, এবং এটা কোনোদিনই তারা এই 6 বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় তারা যায় না, তারা বলে সরকার কেন করতেছে না? সব দুর্ঘটনার শেষ করব আধা মিনিটে, সব দুর্ঘটনার ক্ষেত্রে বোধহয় একই ধরনের ঘটনা ঘটে। একটা কথা একমত যে বাংলাদেশে তো অনেক দিন থেকে আপনার সড়ক দুর্ঘটনা দেখেন, নৌ দুর্ঘটনা দেখেন, লঞ্চ দুর্ঘটনা দেখেন, দুর্ঘটনার একটা তো রাষ্ট্রীয় এবং সামাজিক সরকারি ব্যবস্থাপনার ত্রুটি তো রয়েছেই, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে পরিকল্পনা, কিছু কিছু ক্ষেত্রে আমাদের উদাসীন্য, এগুলো তো আমাদের কাজ করি। এটা সরকার কিন্তু যেই আসুক, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি থাকুক,
আমরা 60 নং দুর্ঘটনা এখানে দেখেছি, এখানে রেকর্ডটি এটা দিকে সবার একই নজর দিয়ে রকম। দেওয়ার, এখানে রাজনীতি করার জায়গা নেই, জি। অবশ্যই ব্যবস্থাপনার উন্নয়নটা জরুরি। জি, অনেক ধন্যবাদ ইশতিয়াক রেজা, অনেক ধন্যবাদ অধ্যাপক উপকিল, অনেক ধন্যবাদ ডক্টর শাকাত হোসেন সায়ন্ত। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ রাত জেগে দেখার জন্য। কাল আবারও ফিরবো অন্য কোনো বিষয় এবং অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।